আজ প্রায় ২০ বছর পর এলাম ভিক্টোরিয়ায়। ঘুরতে না, অফিসে কনফারেন্স অ্যাটেন্ড করতে। কি করে যেন সময়ের বেশ কিছুটা আগেই পৌঁছে গেলাম। আজ তুমি আমার সাথে নেই আলোক। তোমার সাথে সম্পর্ক হওয়ার পর এই প্রথমবার তুমি ছাড়া আমি ভিক্টোরিয়ায়। তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর প্রতিদিন ভেবেছি তোমাকে। তোমার স্মৃতিচিহ্ন নিয়েই তো বেঁচে আছি আমি। আর তুমি দেখো, কয়েক ঘন্টার মধ্যেই আমাকে ছেড়ে ড্যাং ড্যাং করতে করতে চলে গেলে। তুমি তো জানতে তুমি ছাড়া আমি কত অসহায়। তবে এমন কেন হলো? কাজের ফাঁকে হয়তো খুব কম সময় পাই তোমাকে নিয়ে ভাবতে। আজ এখানে এসে অতীতের সব কিছু ভীষণ চোখের সামনে ভেসে উঠছে। আমি জানি এমনটা হবে, তাই কনফারেন্সের জায়গাটা শুনেই চমকে উঠেছিলাম। আসবো না ভাবতেই পারিনি, কারণ অফিসে গুরুত্বপূর্ণ মিটিং, সেটা এড়ানো তো সম্ভব নয়। আমি এখন পুকুর পাড়ে সেই জায়গায়, সেই গাছটা কিনা বলতে পারবো না, তবে তেমনই একটি গাছের নিচেই বসে আছি। বিয়ের আগে কতবার এসেছি। কেন, বিয়ের প্রথম দুটো বিবাহবার্ষিকীতেও তো এসেছি আমরা। পুকুর পাড়ের এই জায়গাটা তোমার খুব প্রিয় ছিল। এখানে বসেই কত মজা, আনন্দ। বাদাম শেষ হয়ে যেত, তবু গল্প শেষ হতো না। কত বকবক করতাম, আর তুমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে আমার দিকে। ওই চোখের দৃষ্টি কখনো কখনো আমাকে অস্বস্তিতে ফেলত। আমি বলতাম, এই এরকমভাবে তাকাবে না তো। তুমি আরও একটু সামনে এগিয়ে এসে বলতে, কেন, আমার চোখে আমি তাকিয়ে আছি, তোমার কি? আমার ভালো লাগাতে তুমি ব্যাঘাত ঘটাতে পারো না? আমি বলতাম, না, ওরকম তাকাবে না, আমার ভালো লাগে না। কিন্তু বলতে পারতাম না, আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। তুমি হেসে বলতে, বেশি করে তাকাবো, আমার ইচ্ছা। আমি তখন জোরে একটা চিমটি কাটতাম। যদিও চারপাশে সকলের মনোযোগ ঘেঁটে দেওয়ার জন্য তুমি প্রয়োজনের থেকে একটু বেশি জোরেই চিৎকার করে উঠতে। সকলে যখন আমাদের দিকে তাকাতো, তখন আমি কি লজ্জায় পড়ে যেতাম। আর তুমি অবলীলায় আমার সাথে এমনভাবে কথা বলে চলতে যেন, কই, আমরা তো কিছু করিনি। তুমি আস্তে আস্তে বলতে, আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? ওরা মন দিয়ে প্রেম করছিল, তাই একটু ব্যাঘাত ঘটালাম। জানো, এখন সবাই জানে আমি খুব গম্ভীর, স্বল্পাভাষী। কেউ কেউ দেমাকিও বলে। কিন্তু ওরা তো জানে না, তোমার কাছে আমার সব গল্প বাঁধা পড়ে আছে। ২০ বছর আগের থেকে আজকের ভিক্টোরিয়া অনেক কিছু যে পাল্টেছে তেমন নয়, সবই চেনা লাগছে আমার। এখনও কাঠবেড়ালিরা গাছ থেকে নেমে খেলা করে, প্রেমিক প্রেমিকারা জোড়ায় জোড়ায় গল্প করে। একটাই দেখলাম, এখনকার ছেলেমেয়েরা কাউকে পরোয়া করে না। কে দেখলো না দেখলো, ডোন্ট কেয়ার। তোমার মনে আছে, একবার আমরা বাদাম খাওয়ার সময় ২-১টা বাদাম হয়তো মাটিতে পড়ে গেছিল। হঠাৎ দেখি একটা কাঠবেড়ালি সেই বাদামগুলো কুটকুট করে খাচ্ছিল। আমরা আরও বেশি করে বাদাম ছড়িয়ে দিচ্ছিলাম, আর কাঠবেড়ালিটা ভয় না পেয়ে আমাদের কাছে এসে নির্ভয়ে বাদাম খাচ্ছিল। আমরা ওর কত ছবি তুলেছিলাম। তোমার ফোনটা হারিয়ে গেলে তুমি সবার আগে বলেছিলে, ওই ফোনে সব কিছু ফিরে পেলেও ওই ছবিগুলো আর কখনো পাবো না। এখানেই তো একদিন বদমাইশি করে এক টানে তোমার কাছে নিয়ে আমার বোঝার আগেই আমার গালে একটা কিস করেছিলে। আমি সত্যি সত্যি তোমার উপর সেদিন খুব রেগে গেছিলাম। রাগের মাথায় তোমাকে অনেক কথা শুনিয়েছিলাম। তুমি হেসে বলেছিলে, আচ্ছা, বিয়ের পর এখানেই যদি তোমাকে এভাবে একটা কিস করি, তবে সেদিনও কি তুমি এভাবে রিয়াক্ট করবে? আমি বলেছিলাম, তখনকার কথা অন্য। তুমি একটু রাগ দেখিয়ে বলেছিলে, অন্য কেন? তার মানে তখনকার ভালোবাসার মূল্য আছে, আর এখনকার ভালোবাসার কোনো দাম নেই? তোমাদের না ওই এক ন্যাকামো, লোকজনকে সাক্ষী রেখে একটা স্বীকৃতিই সব। তোমার মনে দ্বন্দ্ব আছে, তোমার ভালোবাসার জোর কম। কিন্তু আমি জানি, আমি আজ তোমাকে যতটা ভালোবাসি, যতটা সম্মান করি,
বিয়ের পরও ঠিক ততটাই ভালোবাসবো, ততটাই সম্মান করব। কারণ আমি মানুষটা তো এক। আমি এখনও তোমাকে আমার স্ত্রী ছাড়া আর কিছুই ভাবতে পারি না। তবে তোমার এত ভয় কেন? সামান্য একটু কিস করেছে বলে? আমি জানি আমার লিমিটেশন কতটা। আমি তোমাকে অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। একটু থেমে বলেছিলে, সুমি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমার পবিত্র ভালোবাসাকে ছেলে খেলা ভেবো না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ছল ছল চোখে। তুমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমার মতোই বলে উঠলে, অমন করে তাকাবে না। আমরা ভিক্টোরিয়ার সব জায়গাতে ঘুরে বেরিয়েছি। কত স্বপ্ন দেখেছিলাম দুজনে। আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম আমরা কেউ কাউকে ছেড়ে থাকব না, আলাদা হলে বাঁচব না। কিন্তু দেখো, তুমি ছেড়ে গেলেও ভগবানের দয়ায় দিব্যি তো বেঁচে বর্তে আছি। আমরা প্রায় প্রতি রবিবারে আসতাম বলে ফুচকাওয়ালা, পাপড়ি চাটওয়ালা, আইসক্রিমওয়ালারা সবসময় একটু কম দাম নিত, না হলে পরিমাণে একটু বেশি দিত। তুমি খুব সুন্দর কথা বলতে সবার সাথে। ফুচকা খেয়ে বলতে না, একটা বেশি দাও। ফুচকা খেয়ে একটা ফাও না পেলে মনে হয় কিছুই খেলাম না। তারপর থেকে যতবার এসেছি দুটো করে ফাও দিয়ে ছেলেটা বলতো, এই নাও দাদা, তোমার মন ভরানোর ওষুধ। তারপর বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে যখন এসেছিলাম, ওদের তুমি 4 জনকে বিরিয়ানির প্যাকেট কিনে দিয়েছিলে। ওরা কত খুশি হয়েছিল। দ্বিতীয়বার শুধু মিষ্টি এনেছিলাম। আজও ওরা আছে কিনা জানি না। আমাকে এত ভালোবেসেও কিভাবে ছেড়ে যেতে পারলে? কি দোষ ছিল আমার? আমি কতটা ভালোবাসি তোমায় সেটা বোঝার জন্য? কতটা বুঝেছিলে জানি না, তবে আমি আজও ভীষণ ভীষণ ভালোবাসি তোমাকে। আলোকের আলো ছাড়া সুমির জীবন অন্ধকারে ভরা। যেখানেই থাকো ভালো থেকো। তোমার ভালোবাসার আদরের পরশের স্মৃতিগুলো আঁকড়ে ধরে দেখো আমি ঠিক বেঁচে থাকব। কারণ তুমি তো আমার মরার সব রাস্তা বন্ধ করে রেখে গেছো। তুমি ছেড়ে গেলে মরতে তো চেয়েছিলাম, কিন্তু পারিনি। তখন তোমার আমার ভালোবাসার ছোঁয়া আমার গর্ভে 8 মাসের। তোমার আশার অলকানন্দা এলো, তবে সে কোনোদিনই বাবার ভালোবাসা পেল না। জানো তো, এখন কাউকে ভালোবাসতে ভয় পাই, কারণ সেও যদি তোমার মতো আমাকে ফাঁকি দিয়ে চলে যায়। আমার অনেকেও একটু দূরে দূরে রাখার চেষ্টা করি। আমার মনে যে ভীষণ হারানোর ভয় ঢুকেছে। আমি আজও বুঝতে পারি না কোন অপরাধে ভগবান আমার কাছ থেকে তোমাকে চিরতরে কেড়ে নিল। আজও দুঃস্বপ্নের মতো মনে হয়। রাত 8টার কাছাকাছি তোমার বাড়ি ফেরার সময় হয়েছে। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। আমি ভেবেছিলাম প্রতিদিনের মতো কিছু আনতে হবে কিনা জানতে তুমি ফোন করেছ। ফোনটা তুলেই দেখি তোমার অফিসের নাম্বার। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মলয়দা কাঁদতে কাঁদতে বলল, বৌদি, সর্বনাশ হয়ে গেছে। ফেরার পথে আলোকের বাইকের বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। স্পট থেকে পুলিশ অলোকের ফোন খুঁজে পেয়ে অফিসের নাম্বারে জানিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমার। হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে যেতে থাকে। কোনো মতে ভাইকে ফোন করে জানিয়ে জ্ঞান হারাই আমি। জ্ঞান ফিরতেই দেখি মা, বাবা, তোমারও আমার বাড়ির বেশ কিছু আত্মীয় স্বজন। ছুটে গেলাম হাসপাতালে সকলের বাধা দেওয়া সত্ত্বেও। ভিজিটিং আওয়ার নয়, তবু তোমার অবস্থা খুব খারাপ থাকায় আর তুমি সুমি সুমি করছিলে বলে ডাক্তারবাবু আমাকে নিয়ে গেছিল তোমার বেডের কাছে। এ কী অবস্থা! সারা শরীর প্রায় ব্যান্ডেজে বাঁধা, চেনা যাচ্ছে না। ডাক্তারবাবু যখন বলল, এই যে আপনার সুমি এসেছে, তুমি হঠাৎ একটু প্রাণবন্ত হওয়ার চেষ্টা করলে। শরীরের এত কষ্টের মধ্যেও তুমি আমার হাতটা ধরার জন্য 2টো হাত ওঠালে। তোমার হাতের পরশই আমাকে চিনিয়েছিল তুমি আমার আলোক। স্পষ্ট যে আমার ভীষণ চেনা।
কথা বলতে পারছো না। তোমার কষ্ট হচ্ছে দেখে আমি বললাম, তুমি এখন কথা বলো না, সুস্থ হয়ে ওঠো তারপর। তুমি হাতটা চেপে ধরে বলেছিলে, সুমি, আমার যদি কিছু হয়ে যায় তুমি ভেঙে পড়বে না, কান্নাকাটি করে শরীর খারাপ করবে না, আমাদের মেয়ের কষ্ট হবে তাহলে। তোমাকে শক্ত হতে হবে, আমি সব সময় থাকবো তোমাদের সাথে। কথা দাও, নিজেকে অবহেলা করবে না, ওকে ভালোভাবে মানুষ করে তুলবে। আমার গল্প করো অলকানন্দাকে। কথা বলতে বলতে তোমার শরীর আরও খারাপ হতে লাগলো। তারই মধ্যে তুমি বলতে লাগলে, সুমি, কথা দাও, আমার সব কথা রাখবে, তুমি বাঁচবে, আমার মেয়েকে বাঁচাবে, কথা দাও, তুমি বাঁচবে। আমি ভয় পেয়ে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চিৎকার করতে লাগলাম, আর তুমি বলেই চলেছ, কথা দাও, কথা দাও। আমি চিৎকার করে বললাম, হ্যাঁ, আমরা বাঁচব। তুমি বোধহয় শান্তি পেলে। হঠাৎ বুঝলাম আমার হাতের চাপটা একটু আলগা হলো। ডাক্তার নার্স ছুটে এসে আমাকে বেরিয়ে আসতে বলল। তুমি সুস্থ হয়ে উঠবে সেই আশায় আমি তোমার হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে নিলাম। একজন নার্স আমাকে ধরে ধরে বাবার কাছে নিয়ে এলো। ঘণ্টা তিনেকও গেল না হাসপাতাল থেকে বাড়ি ফিরছি। খবর এলো, তোমার লড়াই শেষ। কিছুতেই মানতে পারছিলাম না যে মানুষটা আমার মতো একটা সুখী অলস মেয়েকে সব কিছুর সাথে লড়াই করে বাঁচার কথা শিখিয়েছে, কারোর ওপর নির্ভর না করে নিজের পা দুটোকে শক্ত করতে শিখিয়েছে, তার লড়াই এত সহজে শেষ হতে পারে না। ফুলের সাজে সেজে তুমি ভোর রাতে বাড়িতে এলে। চারদিকে কান্নার রোল উঠলেও আমি কিন্তু কাঁদিনি। তোমাকে ভাইরা যখন নিয়ে চলে যাচ্ছিল, মা চিৎকার করে বলল, দেখ খুকি, তোর আলোক চিরতরে চলে যাচ্ছে, প্রাণ খুলে কাঁদ, কুমড়ে থাকিস না, এতে যে আসছে তার ক্ষতি হবে। তবু আমি কাঁদিনি। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার সব কথা রাখবো, আর কাঁদবো কেন? তুমি তো বলেছ আমাদের সাথে থাকবে সব সময়। বরাবর রাতে খাবার পর তুমি আর আমি ছাদে হাঁটতে যেতাম। 2 দিন ছাদমুখো হতে পারিনি। 3 দিনের দিন ছাদে গিয়ে আকাশের দিকে চোখ পড়তেই মনে হলো একটা তারা বেশ জ্বলজ্বল করছে। মনে হলো এই তারাটাকে তো আকাশে আগে দেখিনি। ধরে নিলাম তুমিই ওটা। আমাদের দেখছো, আজও তোমার অলকানন্দা আর আমার কাছে তুমি ওই তারা হয়েই আছো। তোমাকে দেওয়া সব কথা রাখলেও নার্সিংহোমে সিজারের পর যখন মেয়েকে আমার সামনে তুলে ধরল, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। শরীরের কোনো যন্ত্রণা তো তখন টের পাচ্ছিলাম না, তবে সেলাই আছে ভুলে প্রচণ্ড কেঁদেছিলাম ওটির মধ্যে। সবাই অবাক হয়েছিল আমার কান্না দেখে। ওনারা ভেবেছিল মেয়ে হয়েছে বলে সেই দুঃখে কাঁদছি। আমাকে বোঝাতে লাগলো, মেয়ে লক্ষ্মী, মেয়ে ছেলেদের চেয়েও ভালো। সেসব কথা আমার কানে কিছু কিছু যাচ্ছিল। আমি শুধু মনে মনে ভগবানকে বললাম, সেই মেয়েই যদি দিলে তবে ওকে কেড়ে নিলে কেন? তোমার অসম্ভব আকাঙ্ক্ষিত মেয়ে এলো, তবে তুমি দেখতে পেলে না। তুমি সব সময় বলতে আমার মেয়েই হবে, ছেলে হতেই পারে না। তোমার এত কনফিডেন্স দেখে মা একদিন তোমাকে বলেছিল, আচ্ছা তুমি এতটা শিওর কী করে তোমাদের মেয়ে হবে? তুমি কোথাও থেকে ভ্রূণ টেস্ট করাওনি তো? তুমি হেসে বলেছিলে, কি বলেন মা, এমন বেআইনি কাজ আমি করতে পারি? আমি মনে প্রাণে চাই আমাদের একটা মেয়ে হোক। সে ছোটবেলায় আমাকে আদর করবে, বড় হলে শাসন করবে, অন্যায় করলে বকবে। এগুলো মেয়েরা ছাড়া ছেলেরা দিতে পারে না। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি তো, তাই ওগুলো খুব মিস করি আমি। আর এ পর্যন্ত মনে প্রাণে আমি যা যা চেয়েছি ভোলানাথ আমাকে সব দিয়েছে। কত কিছু স্বপ্ন দেখেছিলে মেয়েকে নিয়ে। তোমার মায়ের নামেই ওর নাম অলকানন্দা রাখা। অনি এখন 18 বছরে পড়েছে। পড়াশুনোই তোমার মতোই ভীষণ ভালো। চেষ্টা করব তোমার স্বপ্ন ওকে সায়েন্টিস্ট তৈরি করতে।
ওর স্বপ্নও দেখি তোমার সাথে ভীষণ মিলে যায়। সেই সময় আমার পরিবারের বাইরে তোমার অফিস আমার পাশে দাঁড়িয়েছিল। আজও তোমার অফিসেই চাকরি করি আমি। যোগ্যতার তুলনায় অনেক সুবিধা পাই তোমার সুনামের জন্য। আজও আমি তোমার শক্তিতেই পথ চলি। জানি তুমি ঘিরে আছো আমাদের। আজও চুলের ভেতরে সিঁদুর পরি আমি। শ্রাদ্ধের দিন বাবারা গঙ্গার ঘাটে গিয়ে কিছু করেছিল, তবে আমার শরীর খারাপ থাকায় ডাক্তারবাবু স্ট্রিক্টলি বারণ করে আমাকে ইনভলভ করতে। তাই আজও তুমি আমার কাছে জীবিত। আমি এও জানি তুমি এখানে কোথাও আমার কাছে বসে আছো। চলো এবারে কনফারেন্স জোনের দিকে যাই। এখন নিশ্চয়ই সকলে আসতে শুরু করেছে। তুমি আমাকে শক্ত হতে বলেছিলে না? দেখছো তো, এখন আমি শুধু শক্ত নই, অনেক কঠিন হয়ে গেছি। তবে আজ এখন এত দুর্বল লাগছে কেন? কোথায় তুমি? আমার হাতটা একটু শক্ত করে ধরো না। এমন সময় আচমকা একটা দমকা হাওয়া বয়ে গেল কিছু জায়গা নিয়ে। সুমি বাতাসের যে গন্ধ বা স্পর্শ পেল, দুটোই যেন তার বড় চেনা। সুমি হেসে বলল, আমি জানি তো তুমি সব সময় আমাদের সাথে আছো। চলো যাই। সুমি নিজেকে একটু সামলে নিয়ে কনফারেন্সের দিকে ধীরে ধীরে এগিয়ে চলল।